প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি আমাদের পদার্থবিজ্ঞান পাঠদানে। আমাদের অষ্টম অধ্যায় এতদিনও পড়াইছিলাম, আমি 2-3 সপ্তাহ ধরে পড়াচ্ছি অষ্টম অধ্যায়। আসলে অষ্টম অধ্যায়ে একটু আলোচনা বেশি, এই যেগুলি না বললে হচ্ছে না। আসলে আমি পাঠটা সংক্ষেপ করতে চাচ্ছি, কিন্তু যেগুলি একেবারে যে বললে না বললে হবে না, অর্থাৎ খুব প্রয়োজনীয়গুলি আমাকে দেখাতে আলোচনা করতে হচ্ছে, তাই এটা একটু সময় লাগতেছে। এটাতে তেমন কোনো গাণিতিক সমস্যা নাই, তবে শুধু প্রতিবিম্ব নিয়েই আলোচ্য। প্রতিবিম্ব বেশি, লক্ষ্যবস্তু, প্রতিবিম্ব, প্রধান প্রকাশ, মেরুবিন্দু, তারপর বক্রতার ব্যাসার্ধ, বক্রতার কেন্দ্র, প্রকাশ দূরত্ব, এগুলি সম্পর্কে খুব বেশি আইডিয়া থাকতে হবে, অর্থাৎ এগুলি জানতে হবে। এগুলি চিত্রগুলি কীভাবে আঁকতে হবে তা বুঝতে হবে। যদি তুমি চিত্রগুলি অঙ্কন সম্পর্কে জানতে পারো, তাহলে বর্ণনা নিজেই লিখতে পারবে, মুখস্থ করতে হবে না। এখন আমরা আজকে একটু কঠিন বিষয় জানবো। তাহলে আজকেরটা করে আমরা গাণিতিক সমস্যায় যেতে পারবো। আজকেরটা মোটামুটি আলোচনায় শেষ। একটু মনোযোগ সহকারে সবাই খেয়াল করো। তাহলে আমাদের লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের দরুন অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব কীরকম হতে পারে। লক্ষ্যবস্তু যদি প্রধান প্রকাশ, আমি অবতল দর্পণের কথা বলছি, উত্তল দর্পণের কথা পরে আলোচনা হবে। অবতল দর্পণের ক্ষেত্রে কীরকম হয় সেটা আলোচনা করা হচ্ছে। এখানে 6টি দেখানো হয়েছে অবতল দর্পণের ক্ষেত্রে। অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের দরুন গঠিত প্রতিবিম্বের আকার এবং আকৃতি 6টির মাধ্যমে দেখানো হয়েছে। মনোযোগ সহকারে শুনো। এখানে লক্ষ্যবস্তু যদি প্রধান প্রকাশ এবং মেরুবিন্দুর মধ্যে অবস্থিত হয়, তখন কীরকম হবে প্রতিবিম্ব। আমরা তো জানি অবতল দর্পণ, এটা ও মেরুবিন্দু, সি বক্রতার কেন্দ্র। এখানে আর একটা বিষয় হলো, এটার লম্বা একটা প্রমাণ আছে। প্রমাণটা তোমরা মনে রাখতে পারবে না, তোমরা শুধু এটাই মনে রাখিও, ফোকাস দূরত্ব F ইকুয়াল R/2। ফোকাস দূরত্বকে F দ্বারা প্রকাশ করা হয়, বক্রতার ব্যাসার্ধকে R দ্বারা প্রকাশ করা হয়। ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এখানে ফোকাস দূরত্ব কাকে বলছিলাম মনে আছে? মেরুবিন্দু এবং প্রধান প্রকাশ পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে প্রকাশ দূরত্ব। বক্রতার কেন্দ্র থেকে মেরুবিন্দু পর্যন্ত সেটাই হবে বক্রতার ব্যাসার্ধ। তাহলে অর্থাৎ একই কেন্দ্র করে তো আমি এটা বৃত্তচাপ দিয়েছি, এটা গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ মানে গোলাকার। তাহলে সিকে কেন্দ্র করে, অর্থাৎ এটা কেন্দ্র করে আমি এটা আঁকছি। তাহলে আমরা জানি গণিতের ভাষায়ও জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে এখানে ওসি হলো ব্যাসার্ধ, ও হলো মেরুবিন্দু, আবার বলতেছি। তাহলে ওপি হলো, এখানে ও এফ হলো প্রকাশ দূরত্ব। আর এই সূত্র অনুসারে, অর্থাৎ ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, অর্থাৎ এখানে বক্রতার ব্যাসার্ধ ওসি। তাহলে এফ কি হবে? এই ওএফকে এফ দ্বারা, ওএফের অংশটা স্মল এফ দ্বারা প্রকাশিত করা হচ্ছে, অর্থাৎ ফোকাস দূরত্ব। তাহলে এটা ওই বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হলেই আমরা মেপে এটা ঠিক করে নিতে পারবো। তাহলে এটা যদি বক্রতার ব্যাসার্ধ হয়ে থাকে, এই বিন্দুটা, এই প্রথম বিন্দুটা হবে প্রধান প্রকাশ। তাহলে এবার আমাদের আঁকা সহজ হয়ে যাবে। আমরা 3টা রশ্মিচিত্র পড়েছি গত আলোচনায়। একটা প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রধান প্রকাশ দিয়ে যাবে,
আর একটা রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে গেলে আবার সেই পথেই প্রতিফলিত হবে, অর্থাৎ সেই পথেই ফিরে যাবে। আর একটা রশ্মি প্রধান ফোকাস দিয়ে আপতিত হলে এটা প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। এই তিনটে রশ্মি আমাদের মনে রাখতে হবে, কীভাবে আঁকতে হবে। তাহলে এখানে বলা হয়েছে লক্ষ্যবস্তু, এটা এই যে এখানে এটা লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তু আমরা আগে বক্রতার কেন্দ্র, তারপর মেরু, প্রধান এই সূত্রে প্রকাশ দূরত্ব ইকুয়াল বক্রতার ব্যাসার্ধের অর্ধেক সূত্র অনুসারে আমরা প্রকাশ দূরত্ব নির্ণয় করে ফেলব। তারপর প্রকাশ দূরত্ব নির্ণয় করার সাথে সাথে প্রধান প্রকাশ নির্ণয় করে ফেলব। তারপর এবার লক্ষ্যবস্তুর থেকে যে কোনো দুটি রশ্মি ব্যবহার করে আমরা প্রতিবিম্ব নির্ণয় করতে পারবো। তাহলে এবার প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি আপতিত হয়েছে। এখানে দেখো পি হলো লক্ষ্যবস্তু, এখানে ও থেকে আপতিত, ও থেকে অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে একটি রশ্মি আপতিত হয়ে এটা প্রধান প্রকাশ দিয়ে প্রতিফলিত হয়েছে। আর একটা রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে গিয়ে সেই পথেই প্রতিফলিত হয়েছে। একটা মনোযোগ সহকারে বুঝলে আর বাকি সবগুলি বুঝতে পারবে। তারপর এখানে আমরা বললাম এখানে একদিকে মিলিত হয় নাই, আমরা গত আলোচনায় বলছিলাম। এখন যখন মিলিত হয় নাই তাহলে এদেরকে পেছনের দিকে কোন রশ্মি দুটি? প্রতিফলিত রশ্মি দুটি। প্রতিফলিত রশ্মি দুটিকে আমি এখানে প্রতিফলিত রশ্মি দুটি কোনটি কোনটি বুঝতে হবে। এটা প্রতিফলিত রশ্মি, এটাও প্রতিফলিত রশ্মি। এদেরকে পেছনের দিকে বর্ধিত করলে এরা কিউ বিন্দুতে মিলিত হয়। যেহেতু এদিকে একত্রে মিলিত হয় নাই, তাই এদেরকে পেছনের দিকে প্রতিফলিত রশ্মিকে বর্ধিত করলে কিউ বিন্দুতে মিলিত হয়। এখন কিউ বিন্দু থেকে এটা প্রধান অক্ষ, কিউ বিন্দু থেকে বক্রতার কেন্দ্র দিয়ে গমনকারী সরলরেখাকে কি বলা হবে? বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দু দিয়ে গমনকারী সরলরেখাকে বলা হবে প্রধান অক্ষ। তাহলে এখন কিউ বিন্দু থেকে প্রধান অক্ষের উপর আমি একটা লম্ব আঁকবো, তখন সেটাই হবে ওই আগের লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। তাহলে এখন এটার কীরকম আকৃতি আকার হয়েছে এটা আমাদের দেখতে হবে। প্রতিবিম্বটি দর্পণের কোথায় গঠিত হয়েছে? পেছনে গঠিত হয়েছে। তারপর প্রতিবিম্বটা কি বাস্তব নাকি অবাস্তব? যেহেতু প্রতিফলিত রশ্মি পেছনের দিকে বর্ধিত করে মিলিত হয়েছে, অর্থাৎ ওখান থেকে আলো আসতেছে বলে মনে হচ্ছে, তাই অপসৃত হচ্ছে। তাহলে এটাই হবে কি? অবাস্তব। এটা হবে অবাস্তব। তাহলে প্রতিবিম্বটি কীরকম দেখতে? সোজা। আবার লক্ষ্যবস্তুর তুলনায় এটা এখানে কীরকম মনে হচ্ছে? বড় বলতে পারবো, বিবর্ধিতও বলতে পারবো। এবং লক্ষ্যবস্তুর তুলনায় তাহলে এটা লক্ষ্যবস্তুর তুলনায় বড় বা বিবর্ধিত হবে, এটাই। এবার দেখো লক্ষ্যবস্তু প্রধান প্রকাশে যখন অবস্থিত হয় তখন কি অবস্থা? একই, আমি যে কোনো দুটি রশ্মি ব্যবহার করেই তো আমার প্রতিবিম্ব অঙ্কন করব। এখানে প্রধান প্রকাশে, আগেরটা ছিল প্রধান প্রকাশ এবং মেরুবিন্দুর মধ্যে, প্রধান প্রকাশ এবং মেরুবিন্দুর মধ্যে মানে যে কোনো এখানে মাঝখানে যে কোনো একটা জায়গায় মধ্য বিন্দুতে বলি নাই আমি, মানে এখানে মধ্যে অবস্থিত। আর এটা হলো প্রধান প্রকাশে অবস্থিত লক্ষ্যবস্তুটা। প্রধান প্রকাশে অবস্থিত হলে কীরকম হয় দেখো, তাও প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, একটা রশ্মি আঁকলাম, এটা প্রতিফলিত হয়ে MF হতে প্রতিফলিত হয়ে গেছে। আর একটা রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয়ে গেছে এবং একই পথে আবার প্রতিফলিত হয়ে গেছে। রশ্মি দুটি এখানে মিলাতে গেলে আমার অনেক দূর, কোথায় গিয়ে মিলে এটা বুঝতে পারতেছি না। এখানে দেখলে আঁকলে পেছনের দিকে বর্ধিত করলে দেখবে যে অনেক দূরে গিয়ে মিলাতে হচ্ছে। তাহলে প্রতিবিম্বটি দর্পণের পিছনে বা সামনে গঠিত হতে পারে, হয়তো সামনেও মিলতে পারে অথবা পেছনেও গঠিত হতে পারে। পিছনে যদি গঠিত হয় তাহলে এদিকে পেছনে যদি গঠিত হয় অবতল দর্পণের বেলায় আমরা বলবো অবাস্তব,
আর সামনে যদি গঠিত হয় তাহলে আমাদেরকে ধরে নিতে হবে সেটা বাস্তব। আমি এর অবস্থান দেখে বুঝতে পারতেছি যে এটা দুইটা সমান্তরালে মিলাতে গেলে দেখতে হবে যে এখানে অনেক দূরে গিয়ে মিলতেছে। তাহলে কোথায় মিলতেছে সেটা আমাকে এঁকে দেখতে হবে। যদি সামনে মিলিত হয় তাহলে হবে প্রতিবিম্বটি বাস্তব, আর পেছনে মিলিত হলে সেটা হবে অবাস্তব। পেছনে গঠিত হলে তাহলে দেখো এখানে যদি অনেক দূর থেকে মিলে যায়, অনেক দূরে মিলে যায়, তাহলে এটা প্রতিবিম্বটা অবশ্যই বড় হবে এবং সোজা হবে। এবং সামনে গঠিত হলো প্রতিবিম্বটা হবে উল্টা। যদি পেছনে গঠিত হয় প্রতিবিম্বটা হবে, পেছনে গঠিত হলে প্রতিবিম্বটা হবে এদিকে অনেক দূর থেকে এটা সোজা, আর সামনে যদি গঠিত হয় প্রতিবিম্বটা হবে উল্টা। এখানে এদিকে হলে এটা প্রধান অক্ষের নিচে হচ্ছে না, তাহলে উল্টো হবে, আর এদিকে হলে প্রধান অক্ষের উপরে হচ্ছে না, তাহলে হবে সোজা। আর সামনে যদি প্রতিবিম্বটা গঠিত হয় তাহলে প্রতিবিম্ব হবে উল্টা, অর্থাৎ প্রধান অক্ষের নিচে গঠিত হবে। প্রতিবিম্বটি লক্ষ্যবস্তুর তুলনায় অত্যন্ত বিবর্ধিত হবে। উল্টো হলো এবং সোজা হলো, এদিকে পেছনে যদি হয় সোজা হয় তাও বড় হবে, আর যদি সামনে গঠিত হয় তাও কি হবে, বড় হবে। এইবার আসি, তাহলে এটা হলো প্রতিবিম্বটির পেছনে গঠিত হলে প্রতিবিম্বটি সোজা, পেছনে গঠিত হলে প্রতিবিম্বটা এদিকে, এটা দর্পণের পেছনে, আর প্রতিবিম্বটা যদি এটা হলো সামনে, এটা অবতল দর্পণের সামনে আর এটা পেছনে। পেছনে গঠিত হলে প্রতিবিম্বটি সোজা হবে, আর সামনে গঠিত হলে প্রতিবিম্বটা হবে উল্টা, কারণ প্রধান অক্ষের নিচে, অর্থাৎ এটা উল্টা হবে, লক্ষ্যবস্তুর উল্টা। আর প্রতিবিম্বটি লক্ষ্যবস্তুর তুলনায় অত্যন্ত বিবর্ধিত, অর্থাৎ সব ক্ষেত্রেই সামনে পেছনে দুইটার ক্ষেত্রেই বিবর্ধিত হবে, বড় হবে। তাহলে এটা একটু কঠিন, এটা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। এবার তাহলে আমরা সামনে পেছনে বুঝতে পারছো তোমরা, যেদিকে অবতল দর্পণ, অবতল পৃষ্ঠ, প্রতিফলক পৃষ্ঠ রূপে কাজ করে, সেটাই তো আমরা অবতল দর্পণ বলবো। তাহলে সেটা হবে সামনে, আর এদিকে হবে পেছনে, যেদিকে পাড়া লাগাবো সেদিকে হবে পিছনে। এবার লক্ষ্যবস্তু প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মধ্যে অবস্থিত হলে কীরকম হবে? প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মধ্যে, এই যে প্রধান ফোকাস, এটা বক্রতার কেন্দ্র এটা আমরা দেখেই বুঝতে পারতেছি। তাহলে এই দুইটার মধ্যে প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মধ্যে অবস্থিত হলে কীরকম হচ্ছে? তাও একই দুটি রশ্মি, একটা প্রধান অক্ষের সমান্তরাল, একটা বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে। এখানে দেখা গেল প্রতিফলিত রশ্মি দুটি কোন বিন্দুতে মিলিত হয়েছে? আপতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মি দুটি এইদিকে, অর্থাৎ অবতল দর্পণের সামনে আর বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আর বিন্দু থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব টানা হয়ে গেল আর কিউ হলো পি কিউর প্রতিবিম্ব। এখানে এটা কীরকম হয়েছে আমরা একটু দেখি। তাহলে প্রতিবিম্বটি বক্রতার কেন্দ্রের বাইরে, এখানে বক্রতার কেন্দ্রের বাইরে গঠিত হয়েছে। তারপর প্রতিবিম্বটা বাস্তব, যেহেতু এদিকেই সামনেই মিলিত হয়েছে, তাহলে সেটা হবে বাস্তব। আর এটা প্রধান অক্ষের নিচে, এটার বিপরীতে, তাই এটা হবে উল্টো। প্রতিবিম্বটি লক্ষ্যবস্তুর তুলনায় আকারে দেখা যাচ্ছে যে বড়। আশা করি বুঝতে পারতেছ। তার লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রে অবস্থিত হয় তখন কি হবে? এই চিত্রটা, এই বক্রতার কেন্দ্র যখন বলা হয়েছে, তাহলে আমরা তো বক্রতার কেন্দ্র দিয়েই রশ্মি কল্পনা করতে পারতেছি না। একটা প্রধান অক্ষের সমান্তরালে নেব, আর একটা প্রধান ফোকাস দিয়ে নেব। ওই তিনটে রশ্মির মধ্যে একটা প্রধান অক্ষের সমান্তরালে নেব, আর একটা প্রধান ফোকাস দিয়ে কল্পনা করব।
তাহলে একটা রশ্মি দেখো, লক্ষ্যবস্তু যেহেতু বক্রতার কেন্দ্রের মধ্যেই অবস্থিত, তাহলে একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে প্রধান ফোকাস দিয়ে গেছে, অর্থাৎ প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়েছে, আর একটা প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে গেছে। এখানে দেখা গেল যে প্রতিফলিত রশ্মি দুটি, প্রতিফলিত রশ্মি এই প্রধান অক্ষের সমান্তরালে যেটা গিয়েছে, এই প্রতিফলিত রশ্মিটা কি বিন্দু পর্যন্ত আসছে, আর প্রধান ফোকাস দিয়ে যেটা গেছে এটা প্রধান অক্ষের সমান্তরালে এসে কি বিন্দুতে মিলিত হয়েছে। তাই কিউ বিন্দু থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব টানা হলো কিউ ও, এটাই হলো ও লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। তাই এখানে প্রতিবিম্বটি বক্রতার কেন্দ্রেই গঠিত হবে, এটা বক্রতার কেন্দ্রে গঠিত হয়েছে। তারপর প্রতিবিম্বটা বাস্তব হবে, যেহেতু এদিকেই সামনের দিকেই মিলিত হয়েছে, তাই সেটা বাস্তব হবে এবং প্রতিবিম্বটা লক্ষ্যবস্তুর উল্টো হচ্ছে, তাই প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর উল্টো হবে এবং প্রতিবিম্বর আকার লক্ষ্যবস্তুর আকারের সমান হবে, যেহেতু বক্রতার কেন্দ্র। মনে রাখবে যে বক্রতার কেন্দ্রে অবস্থিত হলে অবশ্যই লক্ষ্যবস্তুর সমান হবে। এবার লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রের বাইরে অবস্থিত হলে কীরকম হবে? যদি বাইরে, বক্রতার কেন্দ্র সি এটার বাইরে অবস্থিত হলে তাহলে এখানেও দুইটা রশ্মি নেওয়া হয়েছে, একটা হলো প্রধান অক্ষের সমান্তরাল আর একটা হলো প্রধান ফোকাস দিয়ে আপতিত রশ্মি। প্রধান অক্ষের সমান্তরালে যে রশ্মি গিয়েছে সেটা প্রধান ফোকাস দিয়ে গেছে না, এখানে দুইটা রশ্মি দিতে হবে, একটা হলো প্রধান অক্ষের সমান্তরাল আর একটা হলো বক্রতার কেন্দ্রে দিয়ে। তাহলে একটা প্রধান অক্ষের সমান্তরাল গিয়ে প্রধান ফোকাস দিয়ে গেছে, আর একটা বক্রতার কেন্দ্র দিয়ে গিয়ে আবার সেই পথেই ফিরে আসছে, প্রতিটার মতো। শুধু বক্রতার কেন্দ্রে যখন লক্ষ্যবস্তু ছিল তখন একটু রশ্মি ভিন্ন, অর্থাৎ তখন নিতে হয়েছিল প্রধান ফোকাস দিয়ে আর একটা প্রধান অক্ষের সমান্তরালে। এখানেও এগুলির মতো একটা প্রধান অক্ষের সমান্তরাল, একটা বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে দেখা গেল যে প্রতিফলিত রশ্মি দুটি এখানে অর্থাৎ অবতল দর্পণের সামনে মিলিত হয়েছে আর বিন্দুতে। এখন আর থেকে আমি একটা লম্ব আঁকলাম আর কিউ, তাহলে এই আর কিউ হবে পিএম ধরি, এটা পিএনের প্রতিবিম্ব। এটা প্রতিবিম্বটা কোথায় অবস্থিত হয়েছে? প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মধ্যে অবস্থিত। এই যে প্রধান ফোকাস আর এটা বক্রতার কেন্দ্র, এর মধ্যে প্রতিবিম্ব অবস্থিত। প্রতিবিম্বটা যেহেতু মিলিত হয়েছে এদিকে, তাহলে সেটা হবে বাস্তব। আর এটা দেখা যায়, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, এটা হলো প্রধান অক্ষের বিপরীতে, তাই এটা উল্টো। প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর আকারের তুলনায় এটা প্রতিবিম্বটা কীরকম মনে হচ্ছে? ছোট, অর্থাৎ খর্বিত। তাই প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর আকারের তুলনায় খর্বিত হয়। এবার আরেকটু কঠিন বিষয়, লক্ষ্যবস্তু যখন অসীমে অবস্থিত হয় তখন কি হয়? তখন বক্রতার কেন্দ্র হলো এখানে, এটা একটু খেয়াল করো, বক্রতার কেন্দ্র হলো এখানে সি। এখানে প্রধান অক্ষের সমান্তরালে দুইটা রশ্মি নেওয়া হয়েছে, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে দুইটা রশ্মি নেওয়ার পর একটা রশ্মি প্রধান ফোকাস দিয়ে গেছে, আর একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দুইটা রশ্মি নেওয়ার ফলে একটা প্রধান অক্ষের সমান্তরালে দুইটা রশ্মি নিয়ে এখানে দেখা গেল যে এটা কোন বিন্দুতে মিলিত হয়েছে? কিউ বিন্দুতে মিলিত হয়ে গেছে। তাহলে কিউ বিন্দুতে মিলিত হওয়ার পর এখন কিউ বিন্দু থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব টানলাম, তাহলে এখানে পি কিউ হলো প্রতিবিম্ব। এখানে এটা লক্ষ্যবস্তু যদি অসীমে অবস্থিত হয়, অর্থাৎ অসীমে অনেক দূরত্বে, তাই এখানে অসীম থেকে আগত দুটি সমান্তরাল রশ্মি নেওয়া হয়েছে।
দুইটা সমান্তরাল রশ্মি নেওয়ার পর দেখা গেল যে এখানে কি বিন্দুতে মিলিত হচ্ছে, কি বিন্দু থেকে আমরা কোথায় ওই যে বক্রতার কেন্দ্রে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের উপর একটা লম্ব আঁকলাম, এটাই হলো প্রতিবিম্ব। এটার ক্ষেত্রে দেখা গেল যে এটা প্রধান ফোকাসে, প্রতিবিম্বটা প্রধান ফোকাসে গঠিত হবে। তারপর প্রতিবিম্বটা বাস্তব হচ্ছে, সামনের দিকে মিলিত হয়েছে এবং এটা দেখা গেল যে উল্টা, প্রধান অক্ষের নিচে, তাই উল্টো, এবং প্রতিবিম্বটি লক্ষ্যবস্তুর তুলনায় এটা কর্বিত অর্থাৎ ছোট। এবার দেখো এবার আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে গঠিত প্রতিবিম্ব আমরা ছয়টি ধাপে জানতে পারলাম। এবার উত্তল দর্পণের ক্ষেত্রে গঠিত প্রতিবিম্ব, উত্তল দর্পণের ক্ষেত্রে গঠিত প্রতিবিম্বটা হবে, উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্বের লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের দরুন উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্ব, উত্তল দর্পণ দ্বারা প্রতিবিম্বের ক্ষেত্রে চূড়ান্তভাবে আমরা বলতে পারি যে লক্ষ্যবস্তুর অবস্থান যাই হোক না কেন, প্রতিবিম্ব প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর মধ্যে গঠিত হবে, প্রতিবিম্ব অবাস্তব হবে, প্রতিবিম্বটি সোজা হবে, প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর তুলনায় কর্বিত হবে। কিভাবে? এখানে দেখো এটা উত্তল দর্পণ, যেহেতু উত্তল পৃষ্ঠ প্রতিফলক রূপে কাজ করতেছে, তাই এদিকে সামনে, এদিকে পেছনে, এদিকে হলো এর সামনের অংশ, এদিকে হলো এর পেছনের অংশ উত্তল দর্পণের। এখানে দেখো লক্ষ্যবস্তু নেওয়া হয়েছে, এটাও লক্ষ্যবস্তু, এটাও লক্ষ্যবস্তু, এটাও লক্ষ্যবস্তু। এই তিনটে লক্ষ্যবস্তুর তুলনায় তিনটে লক্ষ্যবস্তুর থেকে দেখা গেল যে ওই আগের এগুলির মতোই প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি নেওয়া হয়েছে আর একটা বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে নেওয়া হয়েছে। তাহলে এটা দেখো প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি নেওয়ার পর এটা আপতিত হয়ে প্রতিফলিত হয়েছে এদিকে, তারপর এখান থেকেও প্রধান অক্ষের সমান্তরালে নিয়ে আপতিত হয়ে প্রতিফলিত হয়ে গেছে। এখানে তিনটা অবস্থান থেকে এখানে বর্ধিত করে মিলিত হয়েছে, তাই তিনটে প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। তিনটে প্রতিবিম্বই এখানে কীরকম সামনে একত্রে মিলিত হয় নাই, এক বিন্দুতে মিলিত হয় নাই, পেছনের দিকে বর্ধিত করে প্রতিফলিত রশ্মি দুটিকে পেছনের দিকে বর্ধিত করে মিলিত হয়েছে। তাই এখানে অবশ্যই প্রতিবিম্বের অবস্থান আমরা চূড়ান্তভাবে বলতে পারি যে লক্ষ্যবস্তুর অবস্থান যাই হোক না কেন, প্রতিবিম্বের অবস্থান কি হবে? অবাস্তব হবে। এবং প্রতিবিম্বটি কীরকম দেখাচ্ছে? এখানে সোজা দেখাচ্ছে। তারপর ফোকাস এবং মেরুবিন্দুর মধ্যে অবস্থান গঠিত হচ্ছে। তারপর লক্ষ্যবস্তুর তুলনায় দেখো এটার জন্য এই শেষেরটা, দ্বিতীয়টার জন্য মাঝখানেরটা, তৃতীয়টার জন্য প্রতিবিম্ব এই প্রথমটা। তাহলে সবগুলি এটার থেকে এটা ছোট, এটার থেকেও এটা ছোট, এটার থেকেও এটা ছোট, অর্থাৎ প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর তুলনায় অবশ্যই ছোট বা কর্বিত হবে। এটাই। তাহলে ধন্যবাদ সবাইকে।